সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে না বোরিং হয়ে যাচ্ছি, কেমন যেন জীবনটা খিটখিটে হয়ে যাচ্ছে। তাই জীবনকে একটু রসদ দিতে এবং এই বর্ষার দিনে একটু অ্যাডভেঞ্চারের জন্য গত 27শে জুলাই গিয়েছিলাম বাঁকুড়ার জয়পুর ফরেস্টে। প্রথমবারের জন্য বাঁকুড়া জয়পুর ফরেস্ট ভ্রমণ করে অনেক কিছুর অভিজ্ঞতা ও ভালো লাগার সম্মুখীন হয়েছি। যেমন জঙ্গলের মাঝখানে রাত কাটানো, জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড করে ঘুরে বেড়ানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা এয়ারপোর্ট দেখা, এছাড়াও আরো অনেক কিছু দেখেছি। আর সেগুলোকে আমি ক্যামেরা বন্দি করে এনেছি, যা আজ তোমাদের মাঝে তুলে ধরবো। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:49। আমাদের বাড়ি থেকে যেহেতু 134 কিমি দেখাচ্ছিল জয়পুর ফরেস্ট, এবার আমরা যেখানে থাকবো সেই ডেস্টিনেশনটা জানি না, সেটা পাপাইদা জানে। আমাদের সঙ্গে পাপাইদা জয়েন হবে, পাপাইদা সমাধি দিল্লি রোড থেকে। অনেক দিন পরে আবার সেই লম্বা রাইড, আমার কিন্তু দারুণ লাগছে। আমি প্রফেশনাল রাইডার না, তবে মাঝে মাঝে ঘুরতে গেলে না মনটা ফুরফুরে হয়ে যায়। আর যার জন্যে আর কি আমার শিকারিকে কেনা। তো শিকারিকে নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, আশেপাশে চালিয়ে শিকারিও বোর হয়ে গেছে, আমিও বোর হয়ে গেছি। তো তার জন্য ভাবলাম যে একদিনের জন্য দুদিনের জন্য একটু লংয়ে ঘুরে আসা যাক। ইন্ডিকেটার দেয়নি, এপাশে আমার পুক করে ঢুকিয়ে দিয়েছে। মানে কি বলবো, যাই হোক পাপাইদা সমাধির সঙ্গে দেখা হয়ে গেল। এই যে যাচ্ছে, ওনারা 5-10 মিনিট লেট করেছে। মানে বাড়ির পাশের মানুষরা না মানে ল্যাদ খাবেই। চলো, পাপাইদার ড্রোনটা আছে, তো ড্রোনটা নিয়েছে। তো ড্রোনের ব্যাগটা ভিজে গেলে চাপ হয়ে যাবে, তো সেহেতু জোরে বৃষ্টি হলে দাঁড়িয়ে যেতে হবে। ওফ, দারুণ লাগছে কিন্তু। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর এরকম রাইড করছি। ও হো, লাভলি মুভমেন্ট। দক্ষিণেশ্বরে রয়েছে এখন আমরা। জয় মা, জয় মা তারা সকলকে রক্ষা করো। বালি ব্রিজের ওপরে সকলে জগিং করছে। বৃষ্টি এখন মোটামুটি কমে গেছে। এদিকে পাপাইদা সমাধি আছে, পাপাইদা রেনকোট পরেছে, আর আমি সমাধির রেনকোটটা পরে নিয়েছি। সমাধি আমাকে রেনকোটটা দিয়ে দিয়েছে। চলো, হার হার মহাদেব বলে আমাদের জার্নি আবার স্টার্ট করি। আমরা সোজা দিল্লি রোড হয়ে যাব, এদিকে খড়গপুর চলে গেছে। তো আমরা যেহেতু আরামবাগ হয়ে যাব, মানে আরামবাগের ওই দিক দিয়ে যেতে হবে আমাদের। এই দিক থেকে ওই একটাই রুট, আর কোনো রুট আছে বলে তো আমি জানি না, হয়তো আছে হয়তো। দিল্লি রোড পুরো বৃষ্টিতে স্নান হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। কিন্তু যারা বাইক চালায় তাদের কাছে এই জলযুক্ত রাস্তা, পিচ্ছিল রাস্তা, এই রাস্তা কিন্তু বিপজ্জনক। তাই জন্য আমরা স্লো যাব। সামনে লরি বাস এগুলো যাচ্ছে, আর কাদা জল পুরো ছিটিয়ে হেলমেটে আসছে, সারা শরীরে আসছে। মানে দেখতেই পাচ্ছ, দেখো কাদা জল টল ভর্তি হয়ে গেছে। এই যে বাইকের এখানেও দেখতে পাচ্ছ তোমরা, কাদা জল টল ভর্তি হয়ে গেছে। কিচ্ছু করার নেই, বর্ষাকালে এসব তো হবেই। আর এটা আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, কারণ এর আগে তো আমরা কখনো বর্ষায় লং রাইড করে অত দূর যাইনি। এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারো আবার, মানে বর্ষায় লং রাইড করে যাওয়া, তারপরে আবার জঙ্গলে, মানে এটা আলাদাই অ্যাডভেঞ্চার হতে চলেছে। মানে এখন থেকেই অ্যাডভেঞ্চার ভাবটা চলে আসছে। এখন আমরা ডানকুনির বাজারের মধ্যে রয়েছি, ন্যারো রাস্তা, আর রাস্তাটা জঘন্য খারাপ। আর বর্ষাতে তো আরও বেশি খারাপ লাগছে, কারণ কাদা জল এগুলো সব জমে আছে। তো তার জন্য রাস্তাঘাট আরও বেশি খারাপ হয়ে গেছে। এই ন্যারো রাস্তাটা একটুখানি, বেশিটা না, জাস্ট আমরা লেফট সাইডে ঢুকে গেলাম মেন রোড থেকে ডানকুনির দিকে। তারপরে একটুখানি ছিল, তারপরে এখানে একটা ওভারব্রিজ আছে। এখানে মানুষ ভোট দেয় কেন? এই ডানকুনির থেকে যারা দেখছো, ডানকুনিতে কে দাঁড়িয়েছিল এবার? মানে এই সাইডটাতে মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল। সে তো বিপুল ভোটে জয়লাভ করেছে। তো রাস্তাঘাট এরকম কেন? আর কি বলবো, মানুষ এগুলো না দেখেই ভোট দিয়ে দেয়, তার হবে কি করে? দেখো রাস্তাঘাটের অবস্থা, দেখো জঘন্য রাস্তা পুরো। মানে এই রাস্তায় যাতায়াত করা পসিবল? যেন মনে হচ্ছে না গ্রামের কোনো চাষের ক্ষেতের পাশ থেকে যাচ্ছি। এত বাজে রাস্তা, জঘন্য রাস্তা। বিধায়ককে বলো, এমএলএকে বলো যে কী রাস্তায়, রাস্তা ঠিক করুন, নাহলে ভোট দেবো না। আর ভোট দিয়ে দিয়েছো, জিতে গেছে, ব্যাস এবার তোমরা গাধার গাড়ি যাও। আরামবাগ দেখাচ্ছে 58 কিলোমিটার। 58 কিলোমিটার গেলে আমরা আরামবাগে পৌঁছবো। আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, নাকের টান পড়ে গেছে।
যেহেতু আমার অ্যালার্জি আছে, হাঁচি হতেই থাকছে। আবার একটা হাঁচি হলো। এই নিয়ে সকাল থেকেও মনে হয় 30-40টা হাঁচি হয়ে গেল। যারা অ্যালার্জিতে ভোগে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, ঠান্ডা অ্যালার্জি আছে, তারা এটা ভালো করে রিলেট করতে পারবে আমার সঙ্গে। साला ये दुख का खत्म नहीं होता बे। দারুণ লাগছে বলো। একটু আগে মেঘলা ওয়েদার ছিল, মেঘলা পরিবেশ ছিল, আবার ঝলমলে পরিবেশ। ক্লিপগুলো তোমাদের ভালো লাগছে, ক্লিপের মজা নাও। এই আরামবাগের রাস্তাটা আগে জঘন্য খারাপ ছিল, মানে জানুয়ারি মাসে আমি যখন পুরুলিয়া থেকে আসছিলাম তখন দেখেছিলাম জঘন্য খারাপ ছিল। আর এখন দেখছি মোটামুটি ঠিকঠাক, মোটামুটি কি ভালোই ঠিকঠাক করেছে, মানে যে জায়গাগুলো খারাপ ছিল সেই জায়গাগুলোকে ভরাট করে দিয়েছে, অনেক জায়গায় তো নতুন করে পিচ দিয়েছে। তো ভালো, এটা বেশ ভালো দিক আরামবাগের রোডে, কারণ অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তো সেহেতু এই রাস্তাগুলো ঠিকঠাক করা সরকারের দায়িত্ব। বর্ষাকালে মাঠে ধান চাষের জন্য চাষিরা কেউ নাঙল টানছে, অনেকে ধান পুঁতছে, ধান রোপণ চলছে, বর্ষাকালের ধান রোপণ। ঘন কালো আকাশ, নদী, আর আমরা এরকম ব্রিজের ওপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে দৃশ্যটা, দারুণ লাগছে, মানে অপূর্ব দৃশ্য। হা হা হা। যাই হোক, আমরা আরামবাগে চলে এসেছি। এবার দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করা যায়, দেখি। কাকা টাটা। চলো, আমাদের আরামবাগের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে, দাদাদের এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আবার এগিয়ে যাই। বেশ অনেকটা সময় কাটালাম এখানে। পাপাইদার কিছু পরিচিত রাইডার বন্ধু বান্ধবী ছিল, তাদের সঙ্গে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের ভিডিও করে আর তাদেরকেও বিভ্রান্ত করিনি, আর তোমাদেরকেও দেখিয়ে আমাদের পেট ব্যথা করায়নি। আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, জয়পুর ফরেস্টের দিকে। তো ফাইনালি আমরা জয়পুর ফরেস্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এটা জাস্ট আমরা ঢুকলাম, এবার যত গভীরে যাব তত গভীর জঙ্গল দেখতে পাবো। এখন জাস্ট আমরা প্রবেশ করলাম। যেই জঙ্গলের টানে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম, সেই জঙ্গলের এখানে অলরেডি আমরা পৌঁছে গেছি। তো জানি না এবার কোন দিকে যাব, পাপাইদা জানে, যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। 2 hours later. দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে চাঙ্গা হয়ে গেছি। আর আমরা যে রিসর্টটাতে আছি সেই রিসর্টটা একেবারে জঙ্গলের মাঝখানে। এখান থেকে আমরা ড্রোন ওড়াবো, তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের রিসর্টটা ঠিক কোথায়। আমরা তো এসে আগে ফ্রেশ হয়েছি, কারণ সেই ভোরবেলায় উঠেছি আমরা, স্নান টান না করলে আর ঠিক দিচ্ছিল না শরীরটা। তারপরে আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, মানে হাঁচি হতে হতে নাক পুরো দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, চোখের অবস্থাও দেখতে পাচ্ছ, দেখো ঘুম হয়নি, চোখ মুখের অবস্থাও দেখতে পাচ্ছ, চোখে দেখো লাল শিরা বেরিয়ে গেছে, এই যে মানে পুরো যাতা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চশমাটা পরে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে না, একটু কুল কুল লাগবে, ফ্রেশ লাগবে। ও হালা মাদ্রিদ। গাড়ি দুটোর অবস্থা দেখেছো, পুরো জঙ্গলি হয়ে গেছে, জঙ্গলি, মানে এত কাদা রাস্তা ছিল, উড়িয়ে বাপরে। দেখো আমারটাও দেখো, এই দেখো পুরো জঙ্গলি হয়ে গেছে, মানে যা তা লেভেলের হয়ে গেছে। যাই হোক, বর্ষাকালে রাইড করলে এরকম তো হবে। আর পাপাইদার তো নাম্বার প্লেট বোঝাই যাচ্ছে না, আমার তবু একটু বোঝা যাচ্ছে, পাপাইদার তো বোঝাই যাচ্ছে না। মানে দুটো গাড়ির অবস্থা এই, দুটো কিন্তু একেবারে দৈত্য। এই হচ্ছে মেন রোড যেটা দিয়ে আমরা এলাম, আমরা এসেছি এইটা দিয়ে। আর এটা দিয়ে সোজা গেলে বিষ্ণুপুর, পুরুলিয়া, মানে এইদিকে চলে যাচ্ছে রোড। আর এটা পুরো সেই জঙ্গলটা শালবনে দেখতে পাচ্ছ পুরো মোড়া। আর আমাদের রিসর্টটা এই যে এরকম রিসর্ট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো কটেজ, খুব সুন্দর। এখানে রেস্টুরেন্টও আছে, এগুলো খাওয়ার জায়গা। একটু পরে এখান থেকে ড্রোন ওড়াবো, ড্রোন ওড়ালে তোমরা ভালো ভিউ পাবে। দাদা এখানে ড্রোন ওড়ানো অ্যালাউ আছে তো তোমাদের এখান থেকে? আচ্ছা আচ্ছা। তো এইখানে পাপাইদা এখন ড্রোন সেট করছে। ড্রোন সেট হয়ে গেলেই আমাদের জয়পুর ফরেস্টের যে ভিউটা, সেই ভিউটা রিসর্ট থেকে তোমাদেরকে ড্রোনের ভিউতে দেখাবে পাপাইদা। যাও ড্রোন বাবা জীবন, ভালো ক্লিপ আনো, আমার অডিয়েন্সকে দেখাও। আর এখানে পাইলট পাপাইদা ড্রোন চালাচ্ছে, ওই দেখো ড্রোন উঠে গেছে।
এইবার তোমরা জয়পুর ফরেস্টে মজা নাও ড্রোনের ভিউতে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ যুথি মনের ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। এটা কি শালপাতা? আচ্ছা আচ্ছা। তো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ একটা থালি সাজিয়ে দিয়েছে। এখানে রুই মাছ আছে, চিকেন আছে। ওটা চিকেন থালি, চিকেন দু পিস করে দিয়েছে। এখানে হচ্ছে মাছের রুই মাছ, পুরোটা কিন্তু শালপাতায় সার্ভ করেছে। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার সময় বেশি বকবক করবো না, খাওয়া দাওয়ায় মন দেবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. পাপাইদা সমাধি এখন হচ্ছে ছবি তুলবে। একটা দারুণ একটা লোকেশান, তো এই লোকেশানকে ছাড়া যাবে না কোনো মতেই। এখানে ছবি তুলতেই হবে ইনস্টাগ্রামের জন্য। আর একটুখানি সামনে করো, একটু হালকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস একটা ওয়াইডে তুলি আগে। দারুণ জায়গা। এই জায়গাটা এত সুন্দর ফরেস্টের মধ্যে, মানে আমাদের এত ভাল লেগেছে যে আমরা 4 জন এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম। তারপরে এবার সেলফি তুলবো আর কি, সেলফি তোলা হয়নি। গাড়িটা এরকম মিডিলে রেখেছি, এরকম দেখতে পাচ্ছ পুরো রাস্তার মাঝখানে রাখা। আমরা সবাই মিলে আর কি ছবি টবি তুলেছি। দারুণ লেগেছে, ইনস্টাগ্রামে আপলোড করবো, তোমরা দেখতে পাবে। আর মাছি জ্বালাচ্ছে খুব। তো এখানে বেশ অনেকটা সময় কাটালাম, কারণ এত সুন্দর লোকেশান দেখে আর লোভ সামলাতে পারিনি। তো ইনস্টাগ্রামের জন্য কিছু ছবি তুলে নিলাম। দারুণ লোকেশান ছিল, দারুণ। ইনস্টাগ্রামে তোমরা অলরেডি হয়তো ছবি পেয়ে গেছো, কারণ ছবি আগে পোস্ট হয়েছে, ভিডিও তোমরা পরে দেখছো। এখানে দেখতে পাচ্ছি একটা রেল লাইন আছে। রেল লাইনটা মনে হয় ক্রস করে যেতে হবে ওই পারে। হ্যাঁ, রেল লাইনটা ক্রস করলাম। ক্রস করে লালমাটি ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। অ্যাকচুয়ালি রানওয়েটা কোথায়, মানে যে পুরনো যে এয়ারপোর্ট, যেটা আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল, তো সেটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আমরা কেউই জানি না। আমি তো জানিই না, পাপাইদাও জানে না। তো আমরা এখন টুকটুক করে যাচ্ছি। যেতে যেতে যেখানে দেখতে পাবো সেখানেই দাঁড়িয়ে যাব। কিন্তু জঙ্গলটার এখানে কিন্তু কোনো মানুষজন নেই। দেখো, আমরাই মনে হয় একা, কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। লালমাটি রাস্তা, জঙ্গলে মাঝখান দিয়ে, আর দুপাশে শাল গাছে ভর্তি, আর মাঝখানে একটা খাল মতো চলে গেছে, কিন্তু জল নেই। আর এখানে তো উড়ে বাপরে, এখানে বৃষ্টির জল জমে গেছে। এবার হাতি, হরিণ এইসব আছে শুনেছি এই জঙ্গলে। এক্সট্রা আছে কি না এই পাশে তা বলতে পারছি না। তবে যাই হোক, অ্যাডভেঞ্চার যখন করতে এসেছি তখন ভয় পেলে হবে না, অ্যাডভেঞ্চার করি। দারুণ লাগছে, দারুণ। মানে এই যে একটা ফিল, এই যে বর্ষায় জঙ্গল ঘোরার যে মজা, মানে হালকা আতঙ্ক, হালকা খুশি না, অনেকটাই খুশি আর অনেকটাই অ্যাডভেঞ্চার। এই সামনে একটা কি গোসাপ, সামনে গোসাপ ছিল তো, এই তো গোসাপ ছিল। গোসাপ দেখলাম একটা। তোমরা শুধু বলো যে এই ক্লিপগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। মানে আমার বকবকানি কথা ছেড়ে দাও, আমার বকবকানি তোমাদের ভাল লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু এই যে ক্লিপটা, এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা কেমন লাগছে। বর্ষায় লাল মাটির ওপর দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, আর এরকম দুপাশে শাল গাছের বন। ওফ, আলাদাই লাগছে, আলাদাই অ্যাডভেঞ্চার। শুধু রানওয়েটা যে কোথায় সেটাই এখন খুঁজে পেলে হয়। দেখি লোকাল মানুষদের শুনতে হবে। এখানে একটা দাদা আসছে, এই দাদাকে শুনবো। দাদা, এয়ারপোর্টটা কোথায়? এইটা দিয়ে চলে যাবো, ঢালাই রাস্তা দিয়ে? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এইটা দিয়ে যেতে বললো। এটা দিয়ে চলে যেতে বললো। এখানে একটা চায়ের দোকান আছে, দেখি ফেরার সময় চা খেতে পারবো। ফেরার সময় এখানে চা খাবো। হ্যাঁ, দারুণ লাগবে, অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে। একটু কর্দমাক্ত জায়গা, একটু আস্তে আস্তে যেতে হবে। ঠিক আছে, মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ, সামনে একেবারে কালো আকাশ, তো একদম মেঘযুক্ত আকাশ। তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ এখানে মাথা গোজার জন্য কোনো শেল্টারই নেই। বৃষ্টি আসলে চাপ খেয়ে যাব। এখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি দেখে ছবি টবি তুলে ভিডিও করে তোমাদেরকে এক্সপ্লোর করিয়ে এখান থেকে বিদায় নিতে হবে, না হলে চাপ খেয়ে যাব। কারণ অচেনা জায়গা, শেল্টার কিছুই নেই, চারিপাশটা বন জঙ্গল, তো চাপ হয়ে যাবে।
কি করবে তাহলে? ব্যাগ ব্যাগ ব্যাগ, চলো চলো চলো। ওই যে ঘর পালা ছিল না, ওই দিকে চলো। ঘরটা ছিল না, ওই সাইডে চলো। প্যান্টে পকেটে, প্যান্টে পকেটে। এই রে পুরো ভিজে যাব, এমন জায়গায় ফেসে গেছি রানওয়ে দেখতে এসে। রানওয়ে তো দেখা হলো না, সামনের দিকে পেছনের দিকে কয়েকটা বাড়ি দেখেছিলাম, ওই দিকটাতে গিয়ে একটু আশ্রয় নেওয়া যেতে পারে। এ বাবা কি জোরে বৃষ্টি পড়ছে, ভিজে গেলাম। এইটাই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে আমরা এখানে শেল্টার নেবো কোথায়, কারণ জঙ্গলের মধ্যে তো। A few moments later. তো যাই হোক, এখন যাচ্ছি আমরা বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরের দিকে শুনেছি যে অনেক মাটির জিনিস টিনিস বিক্রি হয়, অনেক বাজার টাজার রয়েছে, মন্দির রয়েছে। তো সেই দিকটাতে যাচ্ছি, জানি না কতটা কি দেখতে পারবো, তবে এসেছি যখন ঘুরতে তখন একটু ঘুরে যাই। আর বিষ্ণুপুর, বাঁকুড়া এই দিক থেকে যারা দেখছো, যারা আমার ভিডিও দেখো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা এই দিক থেকে দেখছো কারা কারা, তাহলে আমিও জানতে পারবো যে আমার অনেক সাবস্ক্রাইবার এই দিক থেকে রয়েছে জানি, কিন্তু কতজন রয়েছে সেটা জানি না। তো তোমরা যদি জানাও কমেন্ট বক্সে, ফিডব্যাক যদি দাও তাহলে ভালো লাগবে। তো চলো আপাতত আমরা নো বক বক করে সোজা এগিয়ে যাই বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরের সে বিখ্যাত মদনমোহন মন্দির, তার সামনে হস্তশিল্প রয়েছে অনেক, টেরাকোটা কাজ, যেটা আর কি বাঁকুড়ার বিখ্যাত সেই টেরাকোটা কাজ। আপনারাই বানান নাকি সব? ও, চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর টেরাকোটার দোকান। বাঁকুড়ার বিখ্যাত শিল্প টেরাকোটা, সেই হাতের কাজে দেখতে পাচ্ছ নানান ধরনের জিনিস রয়েছে। মন্দিরের ঠিক সামনেই প্রচুর শিল্প রয়েছে, দেখতে পাচ্ছ পুরো পুরনো ধাঁচ রয়েছে। ইটগুলোকে কিভাবে কারুকার্য করা দেখেছো, পুরো ডিজাইন করা দেখো কিভাবে, সম্পূর্ণ ইট দিয়ে তৈরি। ইট তো এগুলো সম্পূর্ণ ইট দিয়ে ডিজাইন করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পোড়া ইট। আচ্ছা, পোড়া ইট দিয়ে তৈরি করা সম্পূর্ণ, কি সুন্দর ডিজাইন। এটা এন্ট্রান্স, হ্যাঁ মানে কথা বলা যাবে না? আচ্ছা আচ্ছা, ভ্লগিং নট অ্যালাউ, তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে আমি এমনি ক্লিপ নিতে পারবো তো? আচ্ছা ঠিক আছে। মানে কি বলবো, যাই হোক। তো এই মদনমোহন মন্দিরের এখানে মানে নিজে কথা বলে ক্লিপ নিতে পারবো না, মানে ব্লগিং নট অ্যালাউ, কিন্তু আমি ক্লিপ নিতে পারবো ফোন দিয়ে। তো যাই হোক, আমি ক্লিপের মাধ্যমে এই মন্দিরটাকে দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নাও। যাই হোক, বিষ্ণুপুরের সেই বিখ্যাত মদনমোহন মন্দিরটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। কিন্তু ওদের একটা রেস্ট্রিকশন ছিল যে ভেতরে ভ্লগিং নট অ্যালাউ, মানে আমি এরকম ক্লিপ নিতে নিতে কথা বলতে পারবো না, কিন্তু আমি ক্লিপ নিতে পারবো। জানি না এরকম অদ্ভুত টাইপের রেস্ট্রিকশন কেন রেখেছে, মানে আমি ক্লিপ নিচ্ছি যখন, তাহলে তো সেটাও একটা বারণ করা উচিত ছিল। বলবো যে মন্দিরটার এই যে এইগুলো রয়েছে, ওই রয়েছে, সেগুলো বললে কি হবে আর ক্লিপ নিলে কি হবে জানি না, মানে একটা অদ্ভুত রেস্ট্রিকশন। যাই হোক, তো এখানে এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। দাদার নাম দাদার মায়ের নাম মৃন্ময়ী মা ফুচকা, তাই তো? ফুচকা স্টল। আচ্ছা, ফুচকা স্টল। তো দাদা এখানে ফুচকা বিক্রি করছে। ফুচকার যে আলু মাখাটা দেখো, বেশ মশলাপূর্ণ এবং অনেক কিছু দেওয়া, মানে আমাদের ওদিকে কিন্তু এত কিছু দেয় না। বেশ দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে, জিভে জল চলে আসার মতো। তো দাদা 10 টাকায় কটা ফুচকা দেন? 5টা। অনেকে 4টা দেয়, আমি এখানে 5টাই দিই। আচ্ছা, আপনি 5টা দেন। স্পাইসি আছে, দারুণ টেস্ট। ফুচকাগুলো একটু সফট। এটা হলো এখানকার চাটনি ফুচকা, যেখানে দেখতে পাচ্ছ নারকেল, শসা, গাজর, মানে সমস্ত কিছুই দেওয়া আছে আর কি। বেশ অন্যরকম, মানে আমরা যেরকমটা আর কি খাই সাধারণত চাটনি ফুচকা, আমাদের দিকে কী হয়, ঝুড়ি ভাজা দিল, মানে আলুর এটা পুর টুর দিয়ে, তার উপরে এখানে নারকেল, শসা, গাজর, পেঁয়াজ সব দিচ্ছে, মানে যেখানে যেরকম আর কি। বিষ্ণুপুরে ঢোকার যে মেন গেট, সেই গেটটা দেখো আলোয় সজ্জিত হয়েছে। বিভিন্ন যে শিল্পকলা, সেই শিল্পকলাগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে আলোতে। The next day. গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্যে ছিলাম, একদিন কাটিয়েছি, খুব ভালো লেগেছে, অ্যাডভেঞ্চার করেছি একটা, মানে বর্ষায় যে জঙ্গলের ফিলটা, সেই ফিলটা নিয়েছিলাম। তো আজকে আমাদের অন্তিম ডে, মানে আজকে আমি ফিরে যাব। দেখতেই পাচ্ছ অলরেডি ড্রেস আপ করা হয়ে গেছে।
চেক আউট করে নিয়েছি। এখন সকাল 10:30 বাজে। এখন আমরা যাব যে কালকে যে বাকি ছিল দেখা, মানে গিয়েও ফিরে আসতে হয়েছিল সেই জয়পুর ফরেস্টের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাকা সেই এয়ারপোর্ট রানওয়ে, তো সেটা দেখতে যাব। সেটা দেখার পরে এদিক ওদিক একটু ঘুরবো, ঘুরে আমরা আমাদের বাড়ি চলে যাব। তো যাই হোক, আমাদের রিসর্টকে টাটা বলে আমরা আবার সেই কালকের না দেখা দৃশ্যকে দেখার জন্য বেরিয়ে পড়লাম। কালকে ঠিক এই পর্যন্ত এসেছিলাম, তারপরে বৃষ্টি হয়ে গেছিলো, কালো মেঘ ঘনিয়ে এসেছিলো, তো তার জন্য আমরা এখান থেকে ব্যাক করে আবার বিষ্ণুপুরের দিকে চলে গেছিলাম ওই দিকটাতে ঘুরতে। কারণ জঙ্গলের মধ্যে আমরা বৃষ্টির সময় তারপরে কালো ওয়েদার, মানে অন্ধকার ওয়েদার ছিল, তো তার জন্য আর কি বেশি রিস্ক নেইনি। এই পর্যন্ত এসে আমরা আবার ব্যাক করে চলে গেছিলাম। হ্যাঁ, এই তো এটাই রানওয়ে। এই তো আমরা রানওয়ের এখানে চলে এসেছি। মানে কালকে আমরা ব্যাক করেছিলাম 100 থেকে 200 মিটার, কালকে আমরা ব্যাক করেছি যেখান থেকে। এটাই সেই ব্রিটিশ আমলের রানওয়ে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। এই রানওয়েটা এখন তো বন্ধ, বুঝতেই পারছো। এখানে থোড়ি না এখানে প্লেন নামবে, এখানে বুঝতেই পারছো চারিপাশটা পুরো গাছপালায় ভর্তি হয়ে গেছে। প্রচুর বড় এরিয়া জুড়ে, মানে অবশ্যই রানওয়ে তার একটুখানি জায়গা হবে না। মানে আমার মনে হলো যে এই জায়গাটাই ল্যান্ড করবো, এখানেই ল্যান্ড হয়ে যাবে, এরকম তো কোনো ব্যাপার না, তার জন্য একটা জায়গা লাগবে। তো প্রচুর বড় এরিয়া। তো এরিয়াটা এখন দেখতে পাচ্ছি গাছপালায় আগাছায় ভর্তি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি গোবর সার তৈরি হচ্ছে। ভালো ভালো ভালো, বেশ দারুণ জায়গা। কিন্তু এই জায়গাটা না আমি এই গোপ্রো দিয়ে বাইকে করে তোমাদের বোঝাতে পারবো না। এর জন্য কি হবে, এর জন্য তোমাদের ড্রোনের মাধ্যমে দেখাতে হবে। তো যাই হোক, এই জায়গাটার মজা তোমরা এখন ড্রোনের ভিউতে নাও। ড্রোনের ভিউতে এই রানওয়েটাকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগলো, এবার তোমাদের ব্যাপার, তোমাদের কেমন লাগলো কিনা। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো রানওয়ে দেখতে পাচ্ছ এখনও ক্ষয় হয়নি, মানে সেইভাবে রয়েছে মজবুত। আর এখনকার দিনে মানে পিচের রাস্তা করতে না করতেই খারাপ হয়ে যায়, মানে কত ভেজাল। আর আগেকার দিনে কোনো ভেজাল নেই, দেখতে পাচ্ছ। কালকেও দেখিয়েছি বিষ্ণুপুরের মন্দিরগুলো ইট দিয়ে তৈরি, 400-500 বছরের পুরনো মন্দির, সেই মন্দিরগুলো সেইভাবে রয়েছে। আর এখনকার দিনে কিছু বানাও, 1 বছর যেতে না যেতেই ফুস করে ভেঙে যায়। মানে কি বলবো, সব ভেজাল হয়ে গেছে, ভেজাল। এই রানওয়েটা যদি ভালো করে পরিষ্কার করা যায়, মানে ক্লিন করা যায়, তাহলে কিন্তু এখানে এখনও হেলিকপ্টার নামাতে পারবে, আরামসে নামাতে পারবে। এমনিতেও নামাতে পারবে, এই জায়গাটা অনেক বড় এরিয়া জুড়ে হেলিকপ্টার আরামসে নেমে যাবে, মানে প্রচুর বড়, প্রচুর বড়। ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি না, দেখতেই পাচ্ছি একই এই ব্যাপার। রানওয়ে মানে ব্রিটিশ আমলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রানওয়েটা তৈরি করেছিল, তো সেটা আর কি দেখলাম। এখানে এখন স্থানীয় বাসিন্দারা ছাগল চড়াচ্ছে। ভালো আছেন? ছাগল চড়াচ্ছেন নাকি? হ্যাঁ, এখানে এখন হেলিকপ্টার নামে না, তাই তো? আচ্ছা, নামে না জানি, তবু স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার জন্য আর কি জাস্ট জিজ্ঞাসা করলাম। অনেক বড় এরিয়া, অনেক বড়। বাঁকুড়ার জয়পুর ফরেস্ট ঘোরার খুব ইচ্ছে ছিল, দারুণভাবে ঘুরে নিয়েছি। কালকেও ঘুরেছি, আজকেও ঘুরলাম, আমার তো বেশ দারুণ লাগলো। রানওয়েটাও দেখে নিলাম। শুধু এখন মানে চড়া রোদ উঠেছে তো গরম লাগছে, মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এই গরম গরম ভাবটা, এই জিনিসটাই ভালো লাগছে না। সব ঠিক আছে, একেতে এই চড়া রোদ, তারপরে আবার রাইডিং জ্যাকেট পরে আছি, মানে পুরো ফেটে যাচ্ছে। লজ্জাবতী গাছ অনেক দিন পরে দেখলাম, হাত দেবো লজ্জা পেয়ে কুকড়ে যাবে। হ্যাঁ, দারুণ, ছোটোবেলায় দারুণ লাগতো আমার এগুলো, এখন তো বিরল হয়ে গেছে, খুব একটা দেখা যায় না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা বাঁকুড়া জয়পুর ফরেস্টে কোনোদিন এসেছো কিনা, আসতে চাও কিনা, এসে কাটিয়ে কেমন লাগলো সবটাই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর বাঁকুড়া থেকে কারা কারা আমার ব্লগ দেখছো সেটাও কিন্তু জানিও। আর ফাটিয়ে শেয়ার করো, ফাটিয়ে। যাই হোক, বাঁকুড়াকে টাটা বলে আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। টাটা।